ঠিক প্লিজ আশিক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আ এবং অবশ্যই আপনাদের দোয়ায়। তো আমার ফেসবুকে আমি অনেক বেশি আ আরেকটা মেসেজের অনেক সম্মুখীন হচ্ছি এবং ইউটিউবে অনেকে আমাকে কমেন্ট সেকশনে এটা লিখছেন যে, "আপু why UK? Why not other countries?" কিংবা হচ্ছে, "আপু আপনাদের ইউকে তে যাওয়ার আ আপনাদের ডিসিশনটা আপনারা কখন নেন বা কেন নেন আপনারা বাইরে মুভ হওয়ার?" আসলে দেখা গেছে অনেকে আমাকে এভাবে লিখে পাঠায় যে, "আপু আমি আ আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট অলমোস্ট হয়ে যাবে আমার নেক্সট ইয়ারে। তো আমিও চিন্তা করতেছি দেশের বাইরে যাব। বাট অনেক কিছুর কারণে আমার মাথায় অনেক কিছু আসতেছে বা অনেক কিছুর কারণে বাধা বিপত্তির কারণে আমি যাওয়ার ডিসিশনটা নিতে পারছি না। আপনারা কিভাবে ডিসিশনটা নিছিলেন? কজ একটা কান্ট্রি সুইচ করা তো ইটস নট দ্যাট ইজি। লাইক ইটস নট আ কাপ অফ টি দ্যাট আপনি ড্রিংক করে ফেলেন, ইটস ডান। না, এটা ডেফিনিটলি ডিফিকাল্ট ছিল। তো এটা আপনাদের এই ডিসিশনটা আপনারা কেন নিছেন? কিভাবে নিছেন? এই সম্পূর্ণ সবকিছুর কোয়েশ্চেন এর আনসার আজকে এই ভিডিওটাতে থাকবে। তাই না? অবশ্যই, ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ। আমরা হচ্ছে গ্র্যাজুয়েশন আমি আশিকের থেকে আম ৩ সেমেস্টার ১ জুনিয়র বছর জুনিয়র। ১ বছরের জুনিয়র ছিলাম। তো বাট আমাদের গ্র্যাজুয়েশনটা আমাদের কি আমরা কনভোকেশনটা আমরা একসাথে নিছিলাম না? কনভোকেশন জাস্ট একসাথে। বিকজ ওই যে ওই সময়টাতে করোনা ছিল। করোনা এক্সাক্টলি। থাকার কারণে আমরা কনভোকেশন আমরা একসাথেই নিছিলাম। তো আমাদের যে বিষয়টা হয়েছিল যে আমাদের করোনার টাইমটাতে অবশ্যই জব মার্কেটের কেমন একটা পরিস্থিতি ছিল সেটা আপনারা সবাই জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ আশিকের সিজি অনেক ভালো থাকার পরও আমার জব আগে হয়ে যায় এবং আশিকের জব হতে কিছুদিন লেট হয়। আশিক কয়েকটা ব্যাংকে যেহেতু আশিকের ফিন্যান্স ব্যাকগ্রাউন্ড, আমার হচ্ছে মার্কেটিং। তো আমার জবটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আশিকের ব্যাংকগুলোতে আশিককে পেন্ডিং এ রাখে, তাই না? আশিককে বলা হয় যে হ্যাঁ, জানাবো পেন্ডিং এ ছিল। হ্যাঁ, বা এত মাসের পরে বা কিছু এরকম একটা ছিল, তাই না? ওদের হায়ার প্রসেসিং টাইমটা অনেক বেশি লম্বা হয় একটু আরকি। মানে টাইম ডিউরেশনটা। টাইম ডিউরেশন, হায়ারিং যে টাইম ডিউরেশনটা ৩-৪ মাস সময় লেগে যায়। একটার পর একটা স্টেপ, একটার পর একটা ফেজ থাকে। হুম। ওই ফেজ গুলা পার হইতে যেতে টাইম লাগে আরকি। আচ্ছা। তো হচ্ছে আমার জব হয়ে যায়। তো যত যাই বলেন, আপনারা এটা সবসময় মনে রাখবেন। হাজ আমি একদম আমার রিয়াল লাইফ এর ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। হাসব্যান্ড ওয়াইফ দুজনকে পাগলের মতো ভালোবাসলেও হাসব্যান্ড এই জিনিসটা নিতে পারে না যে আমি ঘরে বসে থাকবো, আমার বউ এখন হাজার টাকা ইনকাম করতেছে। এটা ডেফিনিটলি এই জিনিসটা আমাদের মধ্যে হইছিল। আমি জানি আশিক এটা যত অস্বীকার করুক, এটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হইতো। ইটস লাইক আমি কিন্তু কখনো কোনোদিন ওকে কোনো কিছু নিয়ে প্রেশার দেইনি। আমি অফিস থেকে আসলেও আমাকে বলত, "তুমি তো এখন অনেক কামাই করো। আমি তো তোমার টাকায় বসে খাইতেছি।" মানে এই কথাগুলো এত ফেস করতাম আমি। মানে আমার জবের ২ মাস পরে, তোমার ২ মাস পরে জব হইছিল আমার জবের? আমি একটা জব ছেড়ে দিছিলাম, দারাজের জবটা। হ্যাঁ, তারপরে এই যে ইবিএল এর জবটার জন্য ওয়েট করতেছিলাম আরকি। ২ মাসের জন্য। হ্যাঁ, ওই মাঝখানে ২ মাসটা একটু ডিফিকাল্ট টাইম ছিল আমার জন্য। তো তারপরে এমনও হইছে একদিন আমাকে অফিসে সে বাইক দিয়ে রেখে আসছে। তো তখন হচ্ছে ওর ইবিএল থেকে আম ওর একটা ফোন কল আসে যে ওর এটা ওকে হায়ার করা হবে বাট আফটার 2 মান্থস। ও আমার সামনেই রাগ দেখায়ে এমন জোরে বাইক চালায় চলে গেছে মনে হইতেছে যেন হায়ার আমি ওরে করি নাই। যাই হোক, মানে ও আমাকে এমনভাবে ওর রাগ শো করছে। তো আমি এটা সবসময় মনে করি যে এটা খারাপ, আমি এটাকে খারাপভাবে নেই নাই। একটা ছেলে কখনোই টলারেট করতে পারে না। আমি জানি না, হ্যাঁ, অবশ্যই এখানে অনেক ছেলেরা এখানে দ্বিমত প্রকাশ করবে যে না, আমি এটা তো আমার ক্ষেত্রে এরকম না, বাট আমাদের ক্ষেত্রে এটা। আমরা ট্রেলস উইথ ঐতিহাসিক, এখানে আমরা আমাদের গল্প বলি। আমরা আমাদের হুম। এক্সাম্পল গুলোকে তুলে ধরি। আমরা অন্য কারো এক্সাম্পল আনি না। মোরওভার আমি অনেক সেলফ ডিপেন্ডেন্ট এবং আমি বসে থাকবো, আমার কোনো ইনকাম থাকবে না, এটা আমি মেনে নিতে পারি না আরকি, কখনোই না। আমি বসে থাকার ছেলে না। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আমি বসে থাকার ছেলে না। আমার বউ আমার রেসপন্সিবিলিটি। মানে হ্যাঁ, আশিক অলওয়েজ এটা বলে যে, "তুমি যত টাকা" আশিক কিন্তু কখনো আমাকে জানতেও চায় না যে আমি কয় টাকা ইনকাম করলাম, আমার কত টাকা সেলারি, আমার কত টাকা ইনসেনটিভ আসলো, আমি কত টাকা বোনাস পেলাম, আমার কত টাকা এবার ট্রঙ্ক ঢুকলো। এগুলো আমাকে কখনো কোয়েশ্চেন ও করে না। ওর কথা হইতেছে ও বাসা ভাড়া দিবে, ও গ্রোসারি করবে। হ্যাঁ, ডেফিনিটলি আমি খরচ করি যেহেতু আমিও আর্ন করতেছি। সংসারে আমারও কন্ট্রিবিউশন আছে। বাট এট দ্য সেম টাইম আশিক এটার উপরে কখনো ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে না। ও বলে, "তোমার ইনকাম তোমার মতো।" সো মোস্ট অফ দ্যা টাইম আমি সেভ করি। হ্যাঁ, অবশ্যই আপনারা Facebook এ আমাদের অনেক ফানি কনটেন্ট দেখেন। ফানি কনটেন্ট দেখে আপনারা কখনো
সব ফানগুলোকে রিয়াল লাইফের সাথে মিলানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, যে- আমরা রিয়াল লাইফে অনেক ফানি, অনেক 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 ফানি, যা ভিডিওতে দেখেন তার থেকেও বেশি ফানি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা মনে করেন আমি দজ্জাল, আমি জাদরেল, কিন্তু আপনারা বিশ্বাস করেন, আপনি ওকে জিজ্ঞেস করেন আমাদের আচ্ছা যাই হোক, রিলেশনশিপ, টপিক আমাদের চেঞ্জ হইতেছে, না, আমাদের রিলেশনশিপে যদি রাগী কেউ হয়ে থাকে সেটা হচ্ছে টপিক অন্যদিকে আশিক। চলে যেতেছে, মানুষ এমনি অনেকে কমেন্ট করে আমরা ফালতু বকি, আচ্ছা ঠিক আছে, টপিকের সাথে টপিক বাদ। আচ্ছা, টপিক যাইতেছে তারপরে না। তুমি আমাকে বলো যে আমরা, আশিক হচ্ছে ব্যাংকে ঢুকলো, আমি হচ্ছে এয়ারলাইন্সে ঢুকলাম। এয়ারলাইন্সে আমি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম। এখন আশিক তুমি বলো যে আমরা কেন ডিসিশন নিলাম যে আমরা ইউকে চলে আসবো, বা ইউকে, কেন ইউকেই? আচ্ছা, প্রথমত আমি আমার সাইড থেকে বলি, আমি যখন ছোটতে আর কি স্কুলে, মানে আমার যখন হুঁশ হয় আর কি হাই স্কুলে ওঠার পরে, যখন বিদেশে মানুষ বাইরে যেত, রিলেটিভস সবাইকে বাইরে যেতে দেখতাম, বাইরের যে কালচার, বাইরের, এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। এমনিতে আমার প্রথমে আমার টার্গেটই ছিল আমি বিদেশ যাব, যেভাবে হোক যেই কারণে হোক আমি বিদেশ যাব, এটা আমার টার্গেট ছিল। তো আমি সবসময় চেষ্টা না করতাম। তুমি এটা এটা মেনশন করো, কারণ এখানে মানুষ অনেক নেগেটিভ কথা বলবে, বিকজ আমি এখন ফেসবুকে অনেক ভিডিও দেওয়ার কারণে আমি বুঝতে পারি মানুষ কত নেগেটিভ বলতে পারে, কোন কথাকে কতভাবে নেগেটিভলি নিবে। আচ্ছা, তুমি বলো, কালচার বলতে তুমি কি বুঝাইছো? তুমি এই দেশের লবিং, হ্যাঁ। লাইফস্টাইল, কারণ আমি তখন থেকে দেখতাম বাংলাদেশের লাইফস্টাইলটা কেমন হুম, এবং বিদেশের লাইফস্টাইলটা কেমন, হুম, এবং বাংলাদেশে বড় হওয়াটা কত হার্ড। অবশ্যই অনেকে ইজিলি পাইতেছে যারা অনেক ট্যালেন্ট, আই অ্যাপ্রিসিয়েট দেম, বাট আমার, আমি তো জানি আমার আমার দ্বারা কি হইতে পারে যেটা আমার বাংলাদেশে সম্ভব না, কিন্তু আমার টার্গেট লেভেলটা ওটা ছিল, যেটা আমার কাছে মনে হতো আমি বিদেশ গেলে সম্ভবত আমার দ্বারা ওইটা হইতে পারে হুম, ইজি ওয়ে। তা আমার হুম, ক্যাপাবিলিটি যেটা, আমার মেধা যেটা, এইটুকু হুম, দিয়ে আমার যে টার্গেট, ওটা আমার বিদেশে আসলেই সম্ভব। হুম, তো এই জন্য আমার বিদেশে আসার ইচ্ছাটা সবসময় হুম, ছিল, এবং আমি চেষ্টাও করতাম, কিন্তু প্রথম থেকে ইন্টারের পরেও আমার আব্বু আম্মা আসতে দেয় নাই, ফিনান্সিয়াল কন্ডিশনের কারণেও, প্লাস আমার, আমি ছোট ছিলাম এবং আমি একটা ছেলে, তো আমাকে এত ছোট টাইমে আসতে দেয় নাই। তো যাই হোক, ভার্সিটিতে উঠলাম, আমরা আর্লি বিয়েও করলাম। তারপর থেকে আমার আরো চিন্তা যে বিয়ে করছি, রেসপন্সিবিলিটি আসছে। ওরা তো আমি ভুল বুঝাইছিলাম যে আমি বিসিএস দিব, হ্যান ত্যান, এগুলো বলে আরো বিয়ে করছি, ওগুলো সব আলাদা। আমি তো জানতাম আমি তো বিদেশ যাব। তো অন্তি কখনোই বিদেশ যাওয়ার মানুষ ছিল না, ও কোনোদিন বিদেশ যাবে না, ও দেশেই থাকবে। বিদেশ যায় যাই হোক, ওই টপিকে না যায়। বিদেশ যায়, ও বিদেশ যাওয়া পছন্দ করে না, বিদেশ যাওয়া মানে লাইফ শেষ এরকম মনে করতো। তো যাই হোক, এবং আমি জব শেষ করার পরে, মানে গ্রাজুয়েশন শেষ করার পরে টুকটাক জব জব করলাম, টিউশন করতাম, যেভাবে হোক আর্ন করার চেষ্টা করতাম। তো এইভাবে লাইফ চলে না। হুম। আমাদের জবের সাথে সাথে ওর ইনকাম ছিল না, আমার ছিল, কিন্তু আমি যে স্যালারি পাইতাম, আমার লাঞ্চের যে খরচ প্লাস বাসা ব্রেকফাস্ট, ভাড়া, আমাদের ব্রেকফাস্ট বসুন্ধরার বাসা ভাড়া। বসুন্ধরায় বাসা ভাড়া, ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড আমার বাইকের খরচে আমার পুরো স্যালারি শেষ। বাসা ভাড়ার সময় ওর থেকে আমার চাইতে হইতো মাঝে মধ্যে, এটা আমাকে আরো পেন দিত, যে আমার বাসা ভাড়ার জন্য ওদের কাছে চাইতে হইতেছে। হ্যাঁ, আমাদের সাইড বিজনেস ছিল, কিন্তু ওটা আমাদের টার্গেট ছিল যে ওটা আমরা আমাদের ফিউচারের জন্য সেভ করতেছি। হ্যাঁ। সাইড বিজনেস থেকে আমাদের মাশাআল্লাহ ভালো আসতাম, কারণ উই আর ওয়ার্কিং হার্ড। হুম। আমরা সকালে অফিসে যাওয়ার আগে কাজ করতাম, এবং এসে রাত 11টা 12টা 1টা পর্যন্ত কাজ করতাম, এবং সকালে আবার 6টা 7টায় উঠে আবার অফিস যেতাম। তো এইভাবে সম্ভব হচ্ছিল না। হঠাৎ করে অন্তি একদিন অফিসে ঝগড়া করে ইনস্ট্যান্ট জব ছেড়ে দিয়ে জব চলে ছেড়ে আসছে। দিয়ে চলে আসে। আর আমি ভার্সিটি গ্রাজুয়েশন শেষ করার আগ থেকে একদম ফাইনালি ডিটারমাইন্ড যে আমি বিদেশ যাব যেভাবে হোক। থেকে আমি স্লোলি স্লোলি ম্যানিপুলেট করার চেষ্টা করি যে আমাদের বিদেশ যেতে হবে, বিদেশ যেতে হবে, বিদেশ গেলে এটা হবে, এটা হবে, ওটা হবে। ও আমাকে বারবার বলে না তুমি তো বিসিএস দিবা। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে আরো ম্যানিপুলেট করার চেষ্টা করি। কিন্তু করোনার পরে যখন জব হইলো, ও তখনও বুঝে নাই যে বাংলাদেশের লাইফটা আমাদের জন্য না। তারপরেও ও যখন যেদিন জবটা ছাড়লো, হুম, সেদিন ও বুঝছে যে না, শিখ আমাদের যাইতে হবে। এবং ওই সময় আমরা জাস্ট করোনার পরেই সব দেশের গেট গুলা খুলতেছে মাত্র, ওরা স্টুডেন্ট এবং সব ভিসাতে নেওয়া শুরু করতেছে হুম, মাত্র, ওই একদম করোনা, মিড অফ করোনার মধ্যে 2021-এ। তারপর আমরা প্রসেসিং, মানে চিন্তা ভাবনা করি যে হ্যাঁ কোন দেশে যাব বা এরকম। তো তো আমরা কানাডা তারপরও, সিলেক্ট করি। হ্যাঁ কানাডা সিলেক্ট করি। তারপরও অন্তি অতটা আর কি স্ট্রংলি অ্যাগ্রিড না যে ও বিদেশ যাবে, কারণ এখানে অনেক টাকার একটা ব্যাপার আছে কানাডার। কখনোই আমরা দুইজনই
এত আমরা ডিসিশন নিছি বিদেশ যাওয়ার, লিস্টে কোনোদিন লন্ডন ছিল না, কোনোদিন ইউকে ছিল না, হুম টপ 5 লিস্টে কোনোদিনও ছিল না। এখন কানাডা যাওয়ার জন্য আমরা যখন প্রসেসিং শুরু করলাম, মাঝপথে আমরা বুঝতে পারলাম এটা আমাদের জন্য খুবই কস্টলি এবং এই ধাক্কা নেওয়া আমাদের জন্য সম্ভব না। যদি ভিসা রিজেক্ট হয় ভিসা তাহলে ওই রিজেক্ট যে হয়, টাকাটা লস, এক্স্যাক্টলি, কারণ ওইটা এত আমরা নিতে বিশাল পারবো না। একটা অ্যামাউন্ট 6 মাসের জন্য ব্লক করে রাখা, প্লাস প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় 16-17 হাজার 20 হাজার করে যে অ্যাপ্লিকেশন ফি, এগুলো আমাদের জন্য বেয়ার ব্লক করা ব্লক সম্ভব না। অ্যাকাউন্টে এতগুলা টাকা। ব্লক অ্যাকাউন্টে টাকা রাখা আমাদের জন্য বাই এনি চান্স যদি না হয়, এবং আমাদের টার্গেট দেশের লিস্ট আমাদের ছোট হওয়ার কারণ ছিল আমাদের দুইজনেরই আগে প্রথমেই কন্ডিশন ছিল যেই দেশে যাব একসাথে যাইতে হবে। এমন কোনো দেশ চুজ করবা না যেটা হইতেছে আগে তুমি যাবা বা আমি যাব পরে কেউ একজন যাবে, না, যেখানে যাইতে হবে একসাথে যেতে হবে। এই জন্য হুম আমাদের শর্ট হয়ে গেছিল লিস্টটা। হুম তো পরে কানাডা আমাদের জন্য মানে হারাম হয়ে যেতেছিল যে এটা আমাদের ধাক্কা নেওয়া সম্ভব না, আমাদের লিমিটেড অ্যামাউন্ট অফ টাকা আছে, হুম তো এই টাকাতে আমাদের কানাডা সম্ভব না। পরে আমি হুম অন্তি হাল ছেড়ে দেয়, আমার পাসপোর্ট টাসপোর্ট রেডি, কিন্তু অন্তি মাঝপথে হাল ছেড়ে দিল। এখন ও মোটামুটি বিজনেস করতেছে, জবও করতেছে, হ্যাঁ, তখনও জব ছাড়ে নাই আর কি, তখন ওর ঝগড়া শুরু আর কি, ইয়াতে জবে আর কি, ঝগড়া শুরু। এবং এভাবে 4-5 মাস যাওয়ার পরে ও আহ, অক্টোবর মাসে মনে হয়, হুম অক্টোবরের মিড অফ অক্টোবর ও ফাইনালি জবটা ছেড়ে দেয়। আমি আমার কি জানি বলে আইডি কার্ড খুলে আইডি টুলে কার্ড দিয়ে আসি সবকিছু ওর অফিসের ইনস্ট্যান্ট। সবকিছু ওর হ্যান্ড ওভার করে দিয়ে ইনস্ট্যান্ট দিয়ে এসে পড়ে আর কি। হুম একদিনের নোটিসে ও জব, ইনস্ট্যান্ট নোটিসে জব ছেড়ে দিয়ে চলে আসে। হুম সন্ধ্যার সময় এসে বলতেছে, আশিক যেভাবে হোক যে দেশই হোক প্রসেসিং চলো আমি শুরু যাব। করো, যে দেশে নিয়ে যাবা বাংলাদেশ থেকে এবং বের আশিক করো আমাকে আমাকে। একটা কথা বলছিল, ওই দিন আমার জন্য সবচেয়ে সুখের দিন ছিল, যে এক্স্যাক্টলি, আমাদের রিলেশনশিপে প্রথম অন্তি বলছে যে আশিক আমি বিদেশ যাব তোমার সাথে, যেই আমার দেশ কাছে হোক। এটা মনে হইতেছিল যে টাকা আমার জন্য ব্যাপার না, টাকা আল্লাহ দিলে চলে আসবে, কিন্তু অন্তির কাছ থেকে হ্যাঁটা লাগবে আমার। হ্যাঁ, অন্তি বলতে হবে যে হ্যাঁ চলো আমরা যাব, এই কথাটাই আমার ছিল সবচেয়ে বড় পাওয়ারফুল। নাইনটি সবার নাইনটি আগে পার্সেন্ট আল্লাহর ইচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু কারণ আল্লাহর 90, ইচ্ছা না থাকলে আমি হ্যাঁও বলতাম না। অবশ্যই না, অবশ্যই না, হুম কিন্তু 90% ওই জিনিসটা আমার সাহস ছিল যে হ্যাঁ অন্তি হ্যাঁ বলছে, এখন যেভাবে হোক আমি ম্যানেজ করবো সবকিছু, ইনশাল্লাহ। এই জিনিসটা ছিল আর কি। হুম তো আল্লাহর মতে আল্লাহ সব দিয়ে দিবে তারপরে, কারণ আমি বিশ্বাস করি মন দিয়ে খুঁজলে আল্লাহরও পাওয়া যায়। হুম তো যেহেতু আমার এটা ছোটবেলার স্বপ্ন ছিল এবং সবকিছু হুম আমাদের টার্গেট, এবং আমি মনে করি তখন যখন জবে ঢুকলাম এভাবে আমাদের যেভাবে মাসের ইনকাম গুলো চলে যেতেছে যাতায়াত খাইতেই, মা তো বাবাকে। মা বাবাকে তো কিচ্ছু দিতে পারতাম না তখন, ওই সময় আমরা ম্যাক্সিমাম 1-2 হাজার টাকা হয়তো ফ্লেক্সিলোড দিতে পারতাম। হুম এখন যদি আমি 30-এর আগে আমার নিজের লাক্সারি করতে না পারি, প্লাস আমার যে রেগুলার যে প্রয়োজন একটা মোবাইল কিনতে যদি না পারি, আমার মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়, প্লাস আমার মা বাবাকে যদি আমি একটা বিলাসিতা না দিতে পারি, বিলাসী মনে মানে একদম বড় বাড়ি গাড়ি না, অ্যাটলিস্ট তারা নিশ্চিন্তে থাকবে, তাদের খাবে একটু পড়বে, খরচ, খরচ হ্যাঁ, করার চিন্তা ভাবতে হবে, হবে না। বেটার দেন বিফোর দে লিড। আর আর থেকে বড় কথা হচ্ছে, ধরেন আমরা দেশে গেলাম, চাপাইতে যাচ্ছি, বা আমি যদি আমার আমার কাছে একজন মানুষ এসে গ্রামে যদি গেলাম, গ্রামে গেলাম, ধরেন আশিকের পরিবারে কিছু লোক আছে, মানে প্রতিবেশী ফ্যামিলি পরিবার, ফ্যামিলি, হ্যাঁ, তারা যদি আসার পরে যদি বলে যে আমাদের এরকম একটা বিপদ, আমরা এইটা একটু উপকার করেন। আমরা বলতে চাই না আমরা কার কতটুকু উপকার করছি, আল্লাহ তাআলা দেখছেন। কিন্তু আমি চাই না যে কখনো আমার 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 কাছে কেউ কিছু চাওয়ার পরে সে ফিরে যাক। ফিরে যাক। আমি আল্লাহকে সবসময় বলি, আল্লাহ তুমি আমাকে এত পরিমাণ দাও যাতে ওই প্রতিটা মানুষের, মানে ওই প্রতিটা মানুষের রিজিকের উছিলা জন্য আমরা হই। উসিলা আমরা হই। আমার কাছে সবসময় এটা ইম্পর্টেন্ট। ট্রাস্ট মি, আমি কখনো চাই না, ইভেন চাপাইতেও আমি যখন যাই, আমি বিলিভ করি, আমার মনে হয় না, মানে আল্লাহ তাআলা আমাকে যতটুকুর জন্য উসিলা বানায় পাঠাইছেন, আমি কখনো কাউকে ফেরত পাঠাইছি। ইনশাআল্লাহ কখনো কাউকে ফেরত পাঠাবো। সো এটা আমাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, আমাদের রিয়েল লাইফ স্টোরি। এখানে কোনো মেকি নাই, কিচ্ছু নাই। একদম আমাদের রিয়েল লাইফের ঘটনা আপনাদেরকে বললাম যে আসলে আমরা চাই নাই, মানে আমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ হোক 40-50-এর পরে গিয়ে। যখন আসলে এই যে যেমন ধরেন আমাদের আমরা কয়দিন আগে যে কতগুলা ট্রিপ দিলাম, আমরা যে আবার সামনে ট্রিপে যাচ্ছি, একেকটা ট্রিপে
লাখ লাখ টাকা খরচ হয়। এখন আমার তো মনে হয় না আমি আমি পারতাম। কারণ আমি তো আপনাদেরকে আবারও বলতেছি, ট্রেলস উইথ অন্তি আশিকে আমরা আমাদের গল্পগুলা বলি। আমরা ওরকম ট্যালেন্ট না যারা বাংলাদেশে বসে লাখ লাখ টাকা কামাইতে পারবে। আমরা ওরকম ট্যালেন্ট না। আমরা খুবই, খুবই আম জেনারেল। জেনারেল মানুষজন। আমি বলব না যে আমাদের ব্রেইন খুবই লো লেভেলের, কিন্তু আমরা খুবই জেনারেল, খুবই জেনারেল। আমাদের জন্য আসলে বাংলাদেশের মতো এত কি বলবো কম্পিটিটিভ মার্কেটে কম্পিটিটিভ মার্কেটে আমরা দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। ক্ষমতা ছিল না এক্স্যাক্টলি। তো আর আরেকটা কথা হইতেছে আশিকের জন্য আরো ডিফিকাল্ট ছিল এই জন্য যে আশিক হচ্ছে কাউকে এই যে মার্কেটিং এর যেমন ধরেন ব্যাংকে কি আপনাকে দুয়ারে দুয়ারে গিয়ে অনেক মানুষের কাছে গিয়ে আপনাকে কি করতে হয় জানি? ক্রেডিট কার্ড বা লোনের জন্য অথবা হ্যাঁ, ডিপোজিটের আশিক জন্য। এইটার জন্য প্রতিদিন আমাকে বাসায় এসে একটা কথা বলতো, "অন্তি দিস ইজ নট ফর মি, দিস ইজ নট ফর মি। আমি পারব না এগুলা করতে অন্তি।" তো এই জিনিসগুলো না আমাকে ধীরে, 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 ধীরে খুব আমাকে ব্রেইনে প্রেশার দিতে থাকে যে যাকে আমি এত ভালোবাসি তার এই পেইন গুলো আমি নিতে পারতেছি না। মানে এখানে অনেক কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন আসবে, অনেক কমেন্টস আসবে আমি জানি। আর যাই হোক, টপিক বাট চলে হ্যাঁ, যেতেছে আবার। আচ্ছা। এখন কথা হলো যে যখন অন্তি যখন মিড অফ অক্টোবরে বলে যে না আমরা যাবো যেভাবে হোক, তো পরের দিন আমার তো সবকিছু অলরেডি আমি নিজে নিজে সব রেডি করে রাখি। হুম, কার থ্রুতে যাইতে হবে, কই যাইতে হবে। হুম, তো ওই সময় আমি অলরেডি কানাডা যেহেতু বাদ, তখন আমি একটা এজেন্সির সাথে কথা বলি এবং তখন সে ফার্স্ট আমাকে সাজেস্ট করে আপনারা ইউকে দেখতে পারেন, হুম, আপনারা লন্ডনে যান। হুম, লন্ডনে এখন ইজিলি অনেক ভিসা হচ্ছে, তখন হুম, অনেক ভালো ভিসা হচ্ছিল। হুম, 99% ভিসা হচ্ছিল এবং হুম, আপনাদের প্রোফাইল অনুযায়ী আপনারা 100% ভিসা পাবেন এবং হুম, দুইজন একসাথে যেতে পারবেন, এটা 100%। হুম, তো আমার এই জিনিসটাই দরকার ছিল, হুম, আমার হুম, হুম, 100% শর্ট দরকার ছিল। তো আমি এই জন্য পরে যাই এবং প্রথমে দুইটা এজেন্সির কাছে গিয়ে আমি টাইম ওয়েস্ট করি, যারা আমাকে টাইম মতো কন্ডিশনাল লেটার, আনকন্ডিশনাল লেটার এগুলো এনে দিতে পারে নাই। হ্যাঁ, পরে ফরচুনেটলি একজন ভালো পাই আমি, হ্যাঁ। একজন ভাইয়ার সাথে কথা হয় আমার, সে আমাকে অনেক তারপরে গাইড করে। হয়, তারপরে তখন আমরা ভালো মতো করি। তখন লাস্ট মোমেন্টে একটা ইউনিভার্সিটি খালি খোলা ছিল, ওইটাতেই আমরা চলে আসি হ্যাঁ, এবং ওটার জন্য আমাদের এই যে আগে যে সময়টা নষ্ট হইছে ওই জন্য কিন্তু আমাদের অলমোস্ট 2 to 3,000 পাউন্ড আমাদের এক্সট্রা দিতে হইছে। বাট আশিকের কথা ছিল, আমাদের কথা ছিল আমরা নাও অর এই নেভার। সেশনে নাও অর নেভার এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, আমি জানি যে ইউকেতে এখন অনেক ইজি চলতেছে, অনেক সেটেলমেন্টের জন্য অনেক ওই সময় অনেক ওয়ে খোলা ছিল। তো এখন যদি না যেতে পারে, এগুলো সুন 1 বছরের মধ্যে এগুলো সব বন্ধ হয়ে যাবে, কারণ ব্রিটিশ অলওয়েজ চেঞ্জ দেয়ার মাইন্ড। সো এক্স্যাক্টলি। আমার এই বিশ্বাস ছিল না, এই জন্য হুম, আমি তাড়াতাড়ি চলে আসছি এবং আল্লাহর রহমতে আমরা যখন নভেম্বর থেকে প্রসেসিং শুরু করছি এবং আল্লাহর রহমতে প্রত্যেকটা টাইম টু টাইম একদম কাটাই কাটাই সবগুলো আল্লাহর রহমতে একদম হয়ে কানের গেছে। এখান থেকে গুলি কানের গেছে। এখান দিয়ে সবগুলা গেছিল এবং একদম আমাদের ওর লাস্ট এনরোলমেন্টের 7 দিন আগে আমাদের ভিসা আসছে এবং আমরা একদিনের মাথায় টিকিট করে চলে আসছি হুম, জানুয়ারির 25 তারিখে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো এই ছিল আমাদের মানে ইউকে আসার জার্নি। ইউকে কিভাবে আসলাম? ইউকে কিভাবে আসলাম। আপনাদের যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে জানাবেন। অবশ্যই আমি সবসময় বলি আমাদের জীবনের গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করি। কোনো কিছু খারাপ লাগলেও বলবেন। অবশ্যই সেটা শুধরানোর চেষ্টা করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। টিল দেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।